আমি আসার 2 দিন আগেই ওদের 2টা ফ্ল্যাটে 2জন হঠাৎ কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করছে। কোনো রকম কোনো কারণ ছাড়া, কোনো ফ্যামিলি। 2জন আত্মহত্যা, 2জন কি একই পরিবারের? দুই ফ্যামিলির, এবং তাদের বয়স কি রকম? একজন হচ্ছে লোক এটা তো বিবাহিত একটা ব্যাপার যে দুইটা এক পরিবারের হলো আমরা ধরে নিতাম যে কোনো একটা পারিবারিক কলহ বা আমরা ওইটাই ফার্স্টে ভাবতেছিলাম, কিন্তু দুইটা ফ্যামিলির ইন্ডিভিজুয়াল স্টোরি। ইভেন প্রথম আত্মহত্যাটা করছিল ওই লোক, কিন্তু এটা আসলে আত্মহত্যা বলা যাচ্ছে না। কেন জানেন? কারণ যখন দরজাটা খুলে ঢুকছে পুলিশ, ঢুকে দেখছে ওই লোকটার গলায় কোনো দড়ি ফাঁসি নাই, সে জাস্ট তার ওয়াইফের ওড়না পেঁচায় বসে আছে চুপ করে। কে? অমানিশা। আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল অমানিশা। এই মুহূর্তে যারা শুনছেন ঢাকা FM 90.4 এবং সেই সাথে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে বরাবরের মতো আমি রনি আছি আপনাদের সাথে, এবং ঢাকা FM এর অমানিশা আজকে আমাদের 34 নাম্বার এপিসোড চলছে। নিঃসন্দেহে বেশ কিছু এপিসোড আমরা পেরিয়ে এসেছি, এবং আমাদের সাথে আজকে আমাদের এক কলিগ গেস্ট হিসেবে আছে তানহা। পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান। অনেকেই আমাকে হয়তো চেনে এবং জানে, তারপর আমি আরও একবার বলে দিই, সেটা হচ্ছে যে ঢাকা FM 90.4-এ আর যে তানহা হিসেবে আপনারা যাকে চেনেন বা দেখেন, আমি সেই। এবং আজকে আমি আমার লাইফের না, বাট আমি আমার মানে পরিচিত একজনের একটা স্টোরি, সত্যিকারের ঘটনা, সেটা শেয়ার করব। তো দেখা যাক কি হয়। এবং আমাদের সাথে শাফিউল মাওলা শাফি আছে। এই তো আমি তো আছি বরাবরের মতো। আর অডিয়েন্স, আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সুন্দর সুন্দর কমেন্টস করছেন, কেউ বকা দিচ্ছেন, সব কিছুই আমরা সুন্দরভাবে গ্রহণ করতে পারি। বিশেষ করে যারা গেস্টের হট সিটে বসতে চান বা গল্প বলতে চান বা ঘটনা বলতে চান, দুটোই বলতে পারেন, তবে গল্পটা প্রাসঙ্গিক হতে হবে, মানে বানানো কোনো গল্প। আমরা শুরু করব, তার আগে একটু আপনি কিছু একটা ব্যাপার একটু প্রাসঙ্গিক করে তুলবেন কমেন্টের প্রসঙ্গে এসে। আমি দর্শকদের একটু ইন্টারাকশন করেই বলতে চাই, আপনারা কমেন্ট করছেন এবং রনি ভাই যেটা বলছেন যে বকা দিচ্ছেন, সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে, দেখুন আপনাদের যাদের কোশ্চেন থাকবে কোনো ব্যাপারে, ধরুন একটা ঘটনা শোনার পর আপনাদের প্রশ্ন তৈরি হতে পারে, দ্বিধা তৈরি হতে পারে, কেন সত্য মনে হয়নি বা কেন সত্য বলে বিশ্বাস করতে পারছেন না, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা প্রাসঙ্গিক কমেন্ট করেন, সেটা যত কঠিন কমেন্টই হোক, যত শক্ত কমেন্টই হোক, আই এম রেডি টু আনসার দ্যাট। আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কেন আমি একটা ঘটনা উপস্থাপন করলাম বা রনি ভাই কেন করলেন, সে উত্তর কিন্তু আমাদের কাছে থাকে। সো চেষ্টা করবেন যে আমরা যেন একটু অপ্রাসঙ্গিক বকা না দিয়ে একটু প্রাসঙ্গিক বকা দিতে, যেন আমরা সেটার একটা আনসার দিতে পারি। সো এটা এখানে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এই থ্রোয়িং কিন্তু চলতেই থাকে। শুধু অমানিশা না, ঢাকা FM এর বিভিন্ন রকম শো যাচ্ছে, তারপরে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমের শো যাচ্ছে, সেখানে আপনারা এই যে অশালীনভাবে কথা বলেন, তো অশালীন বাক্য বা অশালীন শব্দ যেটাই বলি না কেন, সেটা দেখে আমরা বুঝতে পারি আপনি কোন লেভেলে আছেন। মানে প্রত্যেকটা মানুষের পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আপনারা রাগ করলে বলে দিবেন যে ভালো লাগছে না, কিছু একটা, কেন ভালো লাগছে না সেটাও বলবেন। যেমন আনসার, আমি যেটা বললাম যে উই হ্যাভ আনসার, আমরা আপনাদেরকে আনসার দেওয়ার জন্য প্রস্তুত যে কোনো অবস্থায়। তো শুরুতেই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন বা পেয়েছেন অলরেডি, সেটা হচ্ছে আমাদের একটা হটলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনারা আপনার চাইলে আপনাদের গল্প বা ঘটনা পাঠাতে পারেন, টেক্সট করে পাঠাতে পারেন, ভয়েস দিয়ে পাঠাতে পারেন। সর্বোপরি আমাদের পার্সোনাল মেসেঞ্জারে গত পর্বে আমাকে একজন দিয়েছে, সেটা নিয়েও কথা হবে গল্পের ফাঁকে। এইভাবে যে কোনো মাধ্যমে আপনারা আপনার চাইলে আসলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো আজকে আমাদের গেস্ট তানহা আছে। তানহার কাছে যাবার আগে আমি ছোট দুইটা স্টোরি বলবো। আমার আরেক পরিচিত জন, তার নাম হচ্ছে পিয়াস মাহমুদুল হাসান। তো পিয়াসের গ্রামের বাড়ি বগুড়াতে। আমার সার্কেলের ম্যাক্সিমাম গ্রামের বাড়ি বগুড়াতে, যেহেতু আমার বাড়ি বগুড়ায়। তো ওর নানু বাড়ি, মানে মামার বাড়ি আর কি, মামার বাড়ির একটা ঘটনা আছে। সেটা হচ্ছে
দিনাজপুরের ঘোড়াঘাট নামে একটা জায়গা আছে, আপনারা কখনো গিয়েছেন কিনা জানি না। দিনাজপুর জায়গাটা ওখানে আমি 1-2বার গিয়েছি, লিচুর জন্য বিখ্যাত। আমি লিচু বাগান দেখেছি, যে আগে আমরা তো ঢাকায় যখন লিচু কিনতে যাই বলে না যে দিনাজপুরের লিচু, তো ওইটা আসলে দিনাজপুরে গেলেই সেই ফিলটা পাওয়া যায়, যে এত বড় বড় বাগান, এত রকমের লিচু। সেটা আমি আসলে ওই জায়গায় গিয়ে, আমার মামির বাড়ি ছিল আছে দিনাজপুরে, মামির বাবার বাড়ি, ওখানে একবার গিয়ে আমি আসলে লিচুগুলো পেয়েছি। কিন্তু দিনাজপুরের অনেক জায়গা হন্টেড। তো হন্টেডের ভেতরে একটা জায়গা আছে, সেটা হচ্ছে, আমি একটু লোকেশনটা দেখে নিই, ঘোড়াঘাট শীতল পুকুর নামে একটা জায়গা আছে। শীতল পুকুর মানে একটা পুকুর, বড় একটা পুকুর, সেখানে বর্ষাকালে ঠিক এইরকম বর্ষার সিজনের একটা গল্প, সেটা একটু বলি। শীতল পুকুর নামে একটা জায়গা আছে, সেই জায়গায় আমার যে পরিচিত বন্ধু পিয়াস, পুরো নাম হচ্ছে পিয়াস মাহমুদুল হাসান, তো পিয়াসের মামার একটা ঘটনা এটা। পিয়াসের মামা শীতল পুকুরে মাছ ধরতে গিয়েছে, যাবার সময় ওনার এক কাজিন, নাম রাজু বা কিছু একটা এরকম, নামটা আমার এই মুহূর্তে আমি ভুলে গেছি। তো রাজু আবার হচ্ছে তার মামার বয়সে অনেক ছোট আর কি, অনেক ছোট। তো মামার নাম হচ্ছে জাহিদ মামা, তার আর এক কাজিনকে নিয়ে গেছে, সে অনেক ছোট বয়সে। তো ওই শীতল পুকুরে বর্ষার সময় যেটা হয়, প্রচুর মাছ পাওয়া যায়, এবং যখন বর্ষায় পানি উপচে পড়ে, সেখানে আসলে ওইটা একটু হাওর টাইপের, তো মানে কোনো ব্যক্তিগত পুকুর না ওইটা, যার কারণে ওখানে যে যখন পারে বর্ষার সময় গিয়ে উপচে পড়া পানির মধ্যে মাছ ধরার চেষ্টা করে। তো এই যে এইভাবে জাল মারে, যেটা কখনো তানহা দেখেছেন কিনা, এই যে এইভাবে জাল নিয়ে একটা জাল আছে, জাল ফেলা হয়, সেখানে মাছ ওইভাবে ধরে আর কি। তো জাহিদ মামা এর আগে এরকম একটা ঘটনা আমি বলেছিলাম, একটু শাফি মনে করার চেষ্টা করেন, এটা সেম আপনার এক বন্ধু মামুনের ঘটনা। হ্যাঁ, কাছাকাছি একটা ঘটনা, আমার মামুনের ঘটনা। তো জাহিদ মামা যখন দেখলো যে চারিদিকে পানি থই থই করছে রাতের বেলা, তখন এটা অনেক আগের গল্প, তো গ্রামে একটু হারিকেন জ্বালিয়ে, ওরা ছাতা নিয়ে হারিকেন জ্বালিয়ে গিয়েছে ওখানে। তো ওখানে একটা গাছ আছে, গাছের শেকড়গুলো অনেক বড় বড়, ওই শেকড়ে হচ্ছে জাহিদ মামা তার কাজিন রাজুকে বসতে দিয়েছে, যে তুই এখানে বস, তুই নড়বি না, আমি জাল এভাবে মারবো, মাছ ধরার পরে নিয়ে এসে তোকে দেবো, তুই মাছগুলো নিয়ে ওই যে ডালিতে তুই রাখবি, এরকম একটা ব্যাপার আর কি। তো রাজু তো অনেক ছোট, ঠিক আছে মামা, ঠিক আছে ভাইয়া তুমি যাও, আমি দেখছি আর কি। তো জাহিদ প্রথম একবার দুবার হচ্ছে জাল ফেললো, তো সেরকম কোনো মাছ আসলে পায় নাই। তৃতীয় বা চতুর্থ বারে গিয়ে দেখে যে জাল ভর্তি মাছ, রুই কাতলা, মানে কাতল মাছ, ছোটখাটো আর কি, এই ধরনের উপচে পড়া পুকুরে কিন্তু খুব বেশি বড় মাছ রাতের বেলা জালে ওঠে না, একটু মিডিয়াম সাইজের বিভিন্ন রকম মাছ উঠেছে। তো জালটা যখন টেনে মানে পানির মধ্যেই এরকম একটু তোলার চেষ্টা করছে, তখন দেখলো যে জাল ভর্তি মাছ, বিদ্যুৎ চমকাচ্ছে, একটু একটু চাঁদের আলো পাওয়া যাচ্ছে, টুপটাপ ছিপছাপ বৃষ্টি পড়ছে, এইরকম একটা অবস্থা। তো মাছ দেখে তো জাহিদ মামা অনেক খুশি। জাহিদ তখন উপরে তার যে কাজিন রাজুকে বসিয়ে রাখছে, ওখানে তাকালো, মানে রাজুকে ডাকবে যে তুই একটু কাছে আয়, জাল তো অনেক ভারী হয়ে গেছে, এটা নিয়ে যেতে যেতে মাছ হয়তো বের হয়ে যেতে পারে মাছগুলো। তো তাকিয়ে দেখে যে ভয়ানক রকমের, মানে কালো দানবের মতো একটা কেউ দাঁড়িয়ে আছে, ভয়ানক টাইপের কালো দানবের মতো, কিন্তু তার সারা শরীরে চোখ, মানে আমাদের হয় না যে 2টা করে চোখ, আমাদের একটা মানুষের যখন 12টা 15টা 16টা চোখ থাকবে, তখন তো তাকে দেখে ভয় লাগবে। তো উনি জানে যে এই পুকুরে, শীতল পুকুরে, এর আগে অনেকবার শুনেছে রাতে মাছ ধরার সময় এরকম ভূতেরা ভয় দেখায়, জিনেরা ভয় দেখায়, শয়তান পিছনে লাগে, এটা উনি জানে, কিন্তু ওনার লাইফে কখনো এরকম হয়নি, খুব সাহসী। তো উনি যখন দেখলো যে একটা কালো দানবের মতো মানুষের মতো দাঁড়িয়ে আছে, বাট চোখ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চোখের মতো, তখন উনি ভয়ে আর কোনো কথা না বলে জালটা ওখানে ছেড়ে দিয়ে, উনি দেখছে যে তার যে কাজিন আছে রাজু, ও তো দেখলে ভয় পাবে, চিৎকার করবে, কোনো কথা বলেনি, একদম সোজা জালটা ওখানে রেখে উঠে এসে রাজুকে যেটা করেছে, রাজু তুই সাইকেল নিয়ে গিয়েছিল,
হারিকেনটা ধরে সাইকেল পেছনে ওঠ, আমি এখন যেতে হবে আমাদের। রাজু বলতেছে না না না, তুমি তো জাল রেখে আসলা, কি এতগুলো মাছ কি এখন যাবো করে, আমাদের মাছ ধরতে আসছি, কোনো কথা বলিস না, তুই সাইকেল পেছনে ওঠ। এই যে সাইকেল টান দিয়ে বাড়িতে চলে আসলো। আসার পরে জাহিদ মামা রাজুকে বললো যে আসলে তোকে ওই সময় বলা হয়নি, বললে তো তুই ছোট, চিৎকার করবি, চিৎকার করলে ওরা আবার, আপনি দেখবেন যে যখন ভয় পাবেন অনেক, সেটা গহীন অরণ্যে যান আর যেখানে যান, অতিরিক্ত ভয় পেয়ে গেলে আপনি যদি ভয়কে আরো ভয় দেখান, বোঝান যে আমি ভয় পেয়ে গিয়েছি, সেখানে কিন্তু খুব ভয়ানক কিছু ঘটে যেতে পারে। এই কারণে জাহিদ মামা ওখানে রাজুকে কিছু বলেনি। বাসায় আসার পরে রাজুকে বলা হয়েছে যে ওখানে একজন লোক ছিল ভয়ানক দানবের মতো, তার সারা শরীরে চোখ আর চোখ, এবং চোখগুলো অদ্ভুত রকমের জল করে জ্বলছিল আর কি, মানে মনে হচ্ছিল যে আমাকে খেয়ে ফেলবে বা তোকে খেয়ে ফেলবে। তোকে যদি বলতাম ওই সময়, তোকে বললে তুই চিৎকার করলে আমাদের ঝামেলা হতো। এই একটা ব্যাপার ছিল, ভয়ানক একটা ব্যাপার। তো আর একটা ঘটনা, এই যে পিয়াসের মামার ঘটনা বলছিলাম, ওর মাকে নিয়ে একটা ঘটনা আছে, সেটা বলে আমরা তানহার কাছে যাচ্ছি। ওকে তানহা, অডিয়েন্স যারা শুনছেন আমাদের, আশা করি এনজয় করছেন যে আসলে এই ধরনের মাছ শিকারের ঘটনা কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভাবে হয়। বাট রাতে মাছ ধরতে যদি কেউ যান, দেখবেন যে কোনো না কোনো ভয় আপনাকে মানে তাড়িয়ে বেড়াচ্ছে, আপনাদের পেছনে লেগে গেছে। যদি কেউ ফিল করেন তাহলে বুঝতে পারবেন আর কি। আরেকটা জিনিস আমি জানি, হ্যাঁ, যেটা sure. আর কি, যে মাছ থাকলে অবশ্যই সেখানে জিন আসে বা হ্যাঁ, একটা হ্যাঁ, কিছু অশরীরী আত্মা থাকে। হ্যাঁ। এটা মানে সব সময় আমি প্রমাণও দেখেছি এবং আমি অনেক গল্পও শুনেছি আমার বাবার কাছেও, যে কখনোই রাতের বেলা মাছ কাটতে হয় না বা কখনো হ্যাঁ, রাতের বেলা মাছ কিনতে হয় না, রাস্তা দিয়ে হেঁটে নিয়ে আসতে হয় না মাছ। তো ওই ব্যাপারটা অলওয়েজ থাকে আর কি, যে মাছের সাথে একটা হ্যাঁ। সম্পর্ক কিন্তু আছেই বলা যায়। হ্যাঁ, আপনি একটা বিষয় খেয়াল করবেন, শাফিও এটা কখনো শুনেছেন কিনা, যে যারা মিষ্টির ব্যবসা করে, মিষ্টির দোকানে দেখবেন যে অনেক মিষ্টি, আমরা অনেক সময় ভাবি যে এত মিষ্টি কারা কিনে। যারা মিষ্টি বিক্রেতা যারা ব্যবসা করে, যে মাছের কথা বললেন না, যে রাতে মাছ ধরতে হয় না, গ্রামে দেখবেন যে একটা কুসংস্কার আছে। কুসংস্কার হচ্ছে যে সন্ধ্যার পরে মাছ কেনার দরকার কেনা নাই, হয় না, মাছ yes. কাটার দরকার কিনে নাই। নিয়ে যেতেন এই কিনে রাস্তা যেতে কিছু দিয়ে। কুসংস্কারটাকে কিনতে হয় না। আসলে ওই সময়, মানে আমরা যেটাকে কুসংস্কার বলছি, না, ওটা এইটার মধ্যে সেই আবার- সমাজের সংস্কার ছিল। হ্যাঁ, সংস্কার ছিল, বা ওই সময় হয় না যে অলক্ষণে কিছু ব্যাপার থাকে, গ্রামে গঞ্জে এগুলা মানা হতো। গত পর্বে আমি আপনাকে বলেছিলাম যে পঞ্জিকা নামে একটা বিষয় আছে, যে আমার নানা পঞ্জিকা পড়তো। আচ্ছা। এটা এক টাইপের অ্যাস্ট্রোলজিং টাইপের কিছু একটা আচ্ছা, বই, যে তুমি যদি তুলা রাশি হও তাহলে তুমি রবিবারে বের হয়েও না। এই যে আমার নানা আবার এগুলো খুব মানতো আর কি। তখন দেখতাম নানা এগুলো কেন মানে, হাতে 2-3টা আংটি থাকতো, পঞ্জিকা দেখে দেখে। আমার ছোট মামার বিয়ে হয়েছিল, ডেট হলো না, ওই ডেটে আমি ছেলে বিয়ে দিব না, ওই ডেটে বিয়ে দিলে একটা ঝামেলা হতে পারে, এগুলো বলতো। তখন আমি ছোট ছিলাম তো বুঝতাম না। একটু আগে তানহা যেটা বলছিল যে সন্ধ্যার পরে মাছ কেনা বা কাটা, আবার হচ্ছে মিষ্টির দোকানে কারা মিষ্টি কিনে, অনেক সময় জিন মানুষের রূপ ধরে। এটা কিন্তু মিষ্টি দোকানদাররাও বলে যে আমাদের মিষ্টি আমরা বুঝি যে হ্যাঁ, কে হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে জিন এবং কে মানুষ, এটা আমরা বুঝি, কিন্তু আমাদের জন্য এটা খুবই স্বাভাবিক হয়ে গেছে স্বাভাবিক যে হয়ে আমরা তো গেছে। বিক্রি করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এটা কোনো ক্ষতি করে না, কিন্তু হ্যাঁ। ওরা আসে, এটা বোঝা যায়। রাইট। আরেকটা বিষয় হচ্ছে পিয়াসের আরেকটা ছোট্ট একটা ঘটনা, সেটা শেয়ার করি, যারা অডিয়েন্স তারাও তো শুনছেন আশা করি। সেটা হচ্ছে যে পিয়াসের বাবা মূলত ব্যবসায়ী ছিল, এক একবার এক এক রকম ব্যবসা করতো। অনেকে হয় না গ্রামে দেখবেন যে সিজনাল কিছু ব্যবসায়ী আছে, ঈদের সময় কাপড় চোপড়ের ব্যবসা করে, তারপরে শীতের সময় মিষ্টি পিঠার ব্যবসা করে, তারপরে অন্যান্য বর্ষার সময় হচ্ছে কৃষি ক্ষেত খামারের বিভিন্ন রকম শস্যের ব্যবসা করে, এরকম আর কি। তো পিয়াসের বাবা একজন বেসিক্যালি ব্যবসায়ী। তো ব্যবসার কাজে বগুড়া শহর থেকে তাকে বাইরে যেতে হতো। হয়তো ধরেন যে লুঙ্গির ব্যবসা করছে, পাবনা বা সিরাজগঞ্জে গিয়ে ওখানে লুঙ্গি বানানো হয় বা তাঁতের শাড়ি বানানো হয়, সেগুলো হচ্ছে ওখানে গিয়ে নিয়ে আসে। তো এরকম মাঝে মধ্যে বগুড়ার বাইরে যেতে হয়। তো একদিন বগুড়ার বাইরে যাওয়ার আগে তার পিয়াসের মাকে বললো যে আজকে তো আমি ফিরবো না, ব্যবসার কাজে আমাকে ওখানে থাকতে হবে, তুমি, পিয়াসরা তখন ছোট, তুমি ছেলে মেয়েদেরকে দেখে রেখো, আর পাশে হচ্ছে পিয়াসের কাজিনদের বাড়ি আছে, সবাই মিলেমিশে থাকো বলে পিয়াসের বাবা চলে গেছে আর কি। তো পিয়াসের কাজিন আছে, উনি আপু বলে ডাকে আর কি। ওই পিয়াসের আপু এসে যখন শুনলো যে পিয়াসের বাবা আজকে বাইরে গিয়েছে,
তো এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে হয় যে বাবারা বাইরে থাকলে একটু আনন্দ লাগে, হ্যাঁ আনন্দ লাগে, সেটাকে পার্টি করতে চাই। তো পিয়াসের কাজিন এসে বলতেছে আজকে তো চাচা নাই, চল আমরা সবাই খিচুড়ি রান্না করে পিকনিক খাই আর কি, এরকম কিছু একটা। তো পিয়াসের মা বলছে হ্যাঁ এটাও করা যায়, অনেকদিন খিচুড়িও খাওয়া হয় না, একটু খিচুড়ি ডিম বা কিছু মাংস দিয়ে পিকনিক করবে এরকম আর কি। তো পিয়াসের কাজিন বললো তাহলে আমাদের বাসায় চলে আসেন সবাই। সবাই মিলে পিয়াসের মা, ছোট বোন, পিয়াস ওর কাজিনদের বাসায় যায়, এবং ওই দুটো বাড়ি হচ্ছে দেয়ালের এপিট ওপিট। হ্যাঁ ওদের বাড়িতে যাবার পরে পিয়াসের মা চাল টাল ধুচ্ছে বা ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করবে, এরকম উপকরণগুলো হচ্ছে একটু প্রসেস করছে। তো সেই সময় বললো যে পিয়াসের কাজিন বলল যে আন্টি আপনি এখানে এগুলো ধোয়া টোয়া করেন, আমি একটু পেঁয়াজ নিয়ে আসি। তো পিয়াসের মা যখন মাংস কাটছিল বা চাল ধুচ্ছিল, ওই সময় দেখে যে পিয়াসের মায়ের দিকে বড় একটা চারকোনা একটা আগুনের কুণ্ডলি লেজ আছে আর কি, মানে ঘুড়ি যেরকম হয় না, ঘুড়ির একটা লম্বা লেজ থাকে ওইরকম, একদম দানবের মতো উড়ে এসে পিয়াসের মার এই গলার এই বরাবর গিয়ে রান্নাঘরের উপরের দিকে একটা আম গাছ আছে, সেই ডালে বসলো, বসে পিয়াসের মায়ের দিক নাকি এরকম একটু নড়াচড়া করছে আর কি। হ্যাঁ পিয়াসের মায়ের দিকে নড়াচড়া করছে। ওইটা দেখে পিয়াসের মা ভয়ে ওখানে একদম নিস্তব্ধ, কোনো কথা বলছে না, চোখ দিয়ে পানি পড়ছে টপটপ করে। তখন পিয়াসের কাজিন পেঁয়াজ নিয়ে এসে বলল যে আন্টি কী ব্যাপার, আপনি কাঁদছেন কেন, কী সমস্যা? কথা বলছে না। তো একদম ওই আমের গাছের দিকে, ওই আগুনের কুণ্ডুলির দিকে, লেজওয়ালা কুণ্ডুলির দিকে তাকিয়ে আছে। তখন পিয়াসের যে কাজিন বড় আপু, উনি পিয়াসের মাকে জোর একটা ঝাঁকুনি দিল, আন্টি কি হয়েছে? তখন পিয়াসের মা হ্যাঁ না না কিছু হয় না। বলে না কি হয়েছে বলেন তো? বললো আমাদের সামনে দিয়ে ওই যে আম গাছে দেখো কি যেন একটা বসছে, আগুনের মতো চলতেছে। তো পিয়াসের কাজিন জানতো যে তাদের আম গাছে 2-3টা জিন নাকি রাতে এসে থাকতো। তখন পিয়াসের কাজিন বলছে যে আচ্ছা ভয় নাই, ওনারা আমাদের ক্ষতি করবে না, বাট আমার খুব হচ্ছে গা কাঁপছে আর কি বলতে। মানে ও এমনভাবে আমাকে বলেছে, আমি হয়তো অডিয়েন্সদের ওইভাবে শেয়ার করতে পারছি না, এমনভাবে বলেছে যেটা আমার কাছে খুব ভয়ঙ্কর ছিল। আজকে দুপুরে শুনেছি এটা। তো এরপরে পিয়াসের মাকে একটু দোয়া কালামা পরে ফুটু দেওয়া হয়, তারপরে আবার রাতে রান্নাবান্না করে খাওয়াও হয়েছে। বাট পিয়াসের মা নাকি এখনও সময় অসময়ে গল্পটা শেয়ার করে আর কি। ভয় পাননি এখনো? হ্যাঁ হ্যাঁ। আর এই গল্পটাকে মানে যে জিনেরা যে সেই গাছে থাকে, এটা মনে হয় আমার আজকে গল্পর মাধ্যমে এটা প্রুভ হবে যে হ্যাঁ আসলে এরকম কিছু হয় আর কি। এটা আচ্ছা তাহলে তানহার গল্পে যাবার আগে একটু অডিয়েন্সদের বলে নিই। সেটা হচ্ছে তানহা আমাদের ঢাকা এফএম এর খুব জনপ্রিয় একজন রেডিও জকি। পাশাপাশি আমাদের ঢাকা এফএম এর 2জন বিউটি কুইন আছে, পিঙ্কি আপু এবং তানহা। আমি তো ওকে মিস ওয়ার্ল্ড বলি, খুবই সুন্দর দেখতে। এবং আজকে যে সাদা পোশাক পরে এসছে, সেটা হচ্ছে সাদা পোশাকটা হচ্ছে একটু রাতের বেলা ভূতের গল্প শুনতে গেলে একটু ভয়ঙ্কর লাগবে। তানহা যদিও বিউটি কুইন, তাকে কিন্তু আমরা আজকে ভূতের মতো একটু ভয় পাচ্ছি, মনে হচ্ছে একটা কোনো পরী এসে আমাদের বসে ভয়ঙ্কর কোনো একটা গল্প শোনাবে। তানহা যাচ্ছি আপনার গল্পে। ব্যাপারটা অনেকটা এরকমই, কারণ আমি যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি এটা মানে আমার নিজেরও বিলিভ করতে অনেক কষ্ট হয়েছে। কারণ ছোটবেলা থেকে সত্যি কথা বলতে আমি একটু যে থাকে না ব্যাডি যেটাকে বলে আর কি, যে আমরা সো কল্ড ওই জিন ভূতকে বিলিভ করি না, ব্যাপারটা এরকম। তো আমি সত্যি বিলিভ করতাম না ছোটবেলা থেকে। তো আমার যে ঘটনাটা আমার ফ্রেন্ডের, কিন্তু আমি তখন বিলিভ করছি যখন আমি নিজের চোখে সেই জিনিসটা দেখছি। তো এই জন্য আমি আসলে সেই ঘটনাটাই শেয়ার করতে আসলাম। আমার ফ্রেন্ড, তার নাম হচ্ছে ইফা। তো ও আর আমার মধ্যে কিভাবে ফ্রেন্ডশিপ হয়েছিল, যে আমরা 2জন একই হসপিটালে জন্ম করেছি, এবং যখন আমাদের হয় না যে 2টা বাচ্চা যখন একই বেডের পাশাপাশি বেডে জন্ম হয়, তখন কিন্তু মানে মায়েদের মধ্যে একটা কথা হয় বা আত্মীয় স্বজনের মধ্যেও কথা হয়। সো সেটাই হয়েছিল। আমরা হওয়ার পরে জানতে পারে যে
ওর বাবা এবং আমার বাবা সেম ব্যাংকেই চাকরি করে, ও, আচ্ছা। দুজন ফ্রেন্ড। বাহ। তা এটা জানা ছিল না হ্যাঁ, আর কি। হ্যাঁ। যাই হোক, তো সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপটা গ্রো হয় Okay. আর কি। তো হওয়ার পরে আমরা বড় হই, প্রায় আমরা যেহেতু মানে ওর বাসায় আমার প্রায় যাওয়া আসা থাকতো, কারণ আমার মা ওদের বাসায় প্রায় যেত। ওকে। তো আমি তখন অত কিছু তো বুঝি না, ছোটবেলা আমারও প্রায় তখন 4-5 বছর বয়স, ওরও 4-5 বছর বয়স। তারপর যেটা হয় যে আমরা আর কি কাইন্ড অফ আলাদা হয়ে যাই, মানে আমরা স্কুলে ভর্তি হই, ও স্কুলে ভর্তি হয়, আমিও মানে আলাদা স্কুলে ভর্তি হই, তারপর ও আলাদা হই, মানে প্রায় একটু মানে যোগাযোগটা কমে যায়। কিন্তু ওর আম্মুর সাথে আমার আম্মুর যোগাযোগ থাকে। Okay. তো তারপর যেটা হয় যে প্রায় 15 বছর পর আমাদের আবার দেখা হয়, একই ইউনিভার্সিটিতে আমরা ও, আচ্ছা। সামহাও ভর্তি হই। এটা কিভাবে কিন্তু হই? শাফি হ্যাঁ। একটু থামিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আপনি চিন্তা হ্যাঁ, করে হ্যাঁ। দেখেন, যখন ও দোলনায় ছিল, যখন জন্মগ্রহণ করেছিল, তখন ওরা একসাথে ছিল। একসাথে ছিল। আবার হচ্ছে 15-16 বছর পরে এসে একই হ্যাঁ, মানে হয় কিছু জিনিস প্রতিষ্ঠানে এরকম মানে পড়াশোনা- ব্যাপারটা এরকম ছিল যে আমার বার্থডে হচ্ছে 23শে জানুয়ারি, হ্যাঁ, ওর হ্যাঁ। বার্থডে হচ্ছে 22শে জানুয়ারি, কারণ ও 12টার আগে জন্ম ও নিয়েছে। আচ্ছা ও আচ্ছা। আচ্ছা, এই মানে জন্য একই দিনে, হ্যাঁ, মানে একই দিনে, Okay. কিন্তু ওই যে যেহেতু 12টার আগে পড়ে, বলা চলে দ্যাটস ওয়াই ও birthday twin। হ্যাঁ মানে একরকম। তো যাই হোক, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, তো আমাদের মধ্যে আবারও একটা বন্ডিং আসলে অনেক বেশি ক্লোজ হয়ে যায়, কারণ যেহেতু ছোটবেলার ফ্রেন্ড, আমাদের ফ্যামিলিও ফ্রেন্ড, দুইজনই একদম একই রকম। সো আমি আবারও ওদের বাসায় যাওয়া শুরু করি। কিন্তু যেটা হয় যে এটা করোনার সময়ের ঘটনা। আমি একবার ওদের বাসায় যাই, মানে করোনার সময়, ঠিক মানে একটু দূরেই ছিল ওদের বাসাটা আর কি, মানে মেইন রোড দিয়ে আসা যাওয়া করতে হবে এমন আর কি। তো ওদের বাসায় আমি যখন যাই করোনার সময়, তখন লকডাউন পড়ে যায়, এবং ওই মোমেন্টে আমি আসলে তখন আর মানে শিফট হওয়ার কোনো অপশন আচ্ছা, ছিল না, তার মানে ওখানেই থাকা খাওয়া করা হয়েছে। থাকার মতো অবস্থা হয়ে গেছিল আর হ্যাঁ, কি। হ্যাঁ, তো আমার আম্মু আব্বু তখন আর কি মানে কান্নাকাটি, স্বাভাবিক, মেয়েকে তো কখনোই হচ্ছে ভাবে রাখিনি বা এটা ভয় মানে পাচ্ছিল। তো আমার ওই আন্টি হচ্ছে বলছে যে আন্টি ভাবি কোনো সমস্যা নাই, ও থাকুক, কোনো প্রবলেম নাই, আর আমার তো শুধু মেয়ে আছে, তো ও আশপাশে তো কেউ নাই, আপনি তো চিনেনি সব কিছু, ও থাকুক যতদিন থাকতে চায়। তো ঘটনাটা পুরোটা 1 সপ্তাহের মধ্যের ঘটনা আর কি। ও আচ্ছা। আমি তো জানতাম না ওদের বাসায় কি হচ্ছে বা কি হচ্ছে না। তো তারপর যেটা হয় যে আমি যখন ওদের বাসায় থাকা শুরু করি, আস্তে আস্তে দেখতেছি যে ওদের বাসায় একটু হুজুর আসতেছে, মাঝে মাঝে কিছু একটা ফিস ফিস করে কানাঘুষা চলতেছে, কিন্তু আমি বুঝতেছি না পুরো ঘটনাটা। তো আমি ছাদে যাওয়া আসা হয় ওদের বাসায়, ওদের 5তলা বিল্ডিং, ছাদে যাওয়া আসা করতেছি, যখন তখন যাচ্ছি, আমরা আড্ডা দিতেছি, গল্প করতেছি, যেহেতু করোনার সময় সবাই আমরা বন্ধ, তো আমরা ওইভাবেই আনন্দ করতেছি। তো সেদিন ছিল প্রায় সন্ধ্যা হবে এমন একটা ভাব। আমি 5তলা ছাদ থেকে নামতেছি, ও আমার আগে, আমার ফ্রেন্ড ইফা, ও আগে নেমে গেছে, আমি পরে নামতেছি আর কি, আস্তে আস্তে নামতেছি, এমন কিছু একটা হবে। তো নামার সময় আমি একটা জিনিস দেখতে পাই, যেটা আমি দেখতে পাই সেটা আমি একটু পরে বলতেছি কি Okay. দেখতে পাই। দেখার পরে আমি প্রচন্ড ভয় পাই। ভয় পাওয়ার পরে তারপর আমার বিলিভ হচ্ছে না যে আমি ওইটা দেখছি। ও, হয় না যে খুব বেশি ভিতরে আমি মানে একটা ইয়া আছে যে না এইসব হয় না, এসব এসব হওয়ার হতে কথাও পারে না, না, আমি ভুল দেখছি, তো এটা আমার হতে মনে পারে। হয়েছে যে এটা আমি শ্যাডো দেখছি, কোনো একটা ভুল, হ্যাঁ, ভয়ঙ্কর কিছু। আমি দেখে এসে আমি নর্মালি বলছি যে আন্টি জানেন না এরকম হয়েছে, আমি তো উপরে দেখছি, ভয় পাইছি, কিন্তু এটা তো মনে হয় এরকম না। তখন আন্টি ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি কালকে হুজুর আইনে তোমাকে একটু ঝাড়ফুঁক করা ইয়ে করা দেবো। আমি বলছি না আন্টি কোনো সমস্যা নাই, আমি এগুলো কোনো ভয় পাই না, ইটস ওকে, নো প্রবলেম। পরে বলতেছে যে না বাবা একটু দেখানো উচিত তোমার, একটু হুজুরকে দেখাও। তো পরে আমি বলছি যে ঠিক আছে, যেদিন হুজুর আসবে সেদিন আমাকে বললেন, আমি করবো না, সামনে গেছি। তো হুজুর তখন আসছে, আসার পরে আমাকে সামনে দিচ্ছে। আমি আসলে সত্যি কথা বলতে ডোন্ট কেয়ার একটা ভাব ছিল যে হ্যাঁ, আরে ধুর এগুলা কি কখনো সত্য হয় কি না, এরকম একটা ব্যাপার। হুজুর আমাকে সামনে বসাইছে, বসানোর পরে অনেক কিছু মানে সে পরীক্ষা নিরীক্ষা হয়তো করতেছে, কি যে যেন করতেছে, আয়না সামনে আসে, ওনার একটা উনি দোয়া দূরত পড়তেছে। তো দেন সে আমাকে বললো যে তুমি 5তলায় এরকম এরকম নামার সময়, সন্ধ্যার সময় তুমি একজনকে দেখতে পাইছো যে তোমার 2 দরজার মাঝখানে দাঁড়ানো ছিল, অ্যাম আই রাইট? আমি বললাম যে হ্যাঁ এরকম কিছুই ছিল, বাট এটা তো আমার কাছে মনে হয় না যে সত্য কি হয়। দেন বললো যে না কোনো সমস্যা নাই, তোমার এমনিতে কোনো ক্ষতি হয় নাই বা কোনো কিছু হয় নাই, ঠিক আছে তুমি যেতে পারো। দেন আসল স্টোরিটা রিভিল হইল যে পুরো ঘটনাটা, ওরা যেই জায়গাটাতে বাড়ি বানাইছে সেই জায়গাটা ছিল একটা ডোবা,
কাইন্ড অফ। আচ্ছা, আচ্ছা। ডোবা মানে হচ্ছে একটা পুকুর বলা যায়, হ্যাঁ, হ্যাঁ। ওই যে আপনি মানে যেটা বললেন ইয়ের মতো আর কি, পুকুর, থাকে ছোট হ্যাঁ ছোট, শীতল হ্যাঁ, হ্যাঁ, পুকুর হ্যাঁ। যেটা বললেন ওই টাইপের অব্যবহৃত, একটা পুকুর, হ্যাঁ অনেকদিন ধরে কোনো অব্যবহৃত। কাজে লাগে না। এবং ওই এলাকার সমস্ত মানে লাইক বাথরুমের যত লাইন আছে ওই জায়গাটাতে আসে, অর্থাৎ ময়লার That's ভাগাড় why- হ্যাঁ বলা চলে। ময়লার ভাগাড়, এবং সেজন্য ওই পানিটা আর কেউ ইউজ করে না, জাস্ট একটা ময়লার স্তূপের মতো হয়েছিল। তো যখন ওরা বাড়িটা বানাইছে তার পাশে একটা গাব গাছ ছিল, মানে ওই জায়গাটার মধ্যে একটা গাব গাছ ছিল, তো ওই গাব গাছটা সহ ওরা কিনতে চাইছিল, কিন্তু গাব গাছটা কেন কিনতে পারে নাই, কারণ ওই গাব গাছটার মধ্যে কিছু আছে যেটার কারণে সেই গাব গাছটা কাটা যায় না, কখনোই কাটতে পারে না। যেই আচ্ছা, কাটে তারই হচ্ছে হাত ব্যথা, শরীর ব্যথা এবং জ্বর আচ্ছা, চলে আসে, হ্যাঁ। এবং সে অসুস্থ হয়ে যায়, সামহাও মারাও যেতে পারে, এরকম আচ্ছা, একটা আচ্ছা। ভয় মানে আছে, এরকম একটা কথা প্রচলিত আছে। প্রচলিত আছে ওই একটু এলাকার একটু মধ্যে। এখানে একটু যুক্ত করছি, সেটা হচ্ছে যে আপনার কি মনে আছে যে গত পর্বেই সম্ভবত আমি বলেছিলাম না যে শাহজাহানপুরে, বগুড়ায় শাহজাহানপুরে একটা টিলা হ্যাঁ, আছে যেখানে মাটি কাটতে আলোচনা রক্ত বের হয়েছিল, হতো আর কি। বদ্ধভূমি নিয়ে হ্যাঁ, আলোচনা কিছু হয়েছিল। বিষয়টা এরকম। তানহার যে গল্পটা বলছে, ঘটনাটা বলছে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে জিনদের খাবার কি, সে শয়তান হোক আর যেটাই হোক, জিনারা হাড়গোড় খায়, পচা ডোবাতে ময়লা হ্যাঁ, আবর্জনা ময়লার মধ্যে বেশি খাবার থাকে, খোঁজে, হ্যাঁ। হ্যাঁ। তো এই কারণে আমার, আচ্ছা আমি শুনি আগে তারপরে হ্যাঁ বলছি। ওই ব্যাপারটা ওই রকমই যে বিশেষ করে পিশাচ জিন যেটা, হ্যাঁ, হ্যাঁ, সেটাই হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ময়লার মধ্যে বেশি থাকে, Right, এবং একটু বাথরুমে শয়তান যেটা থাকে type-এর, এই জন্য হ্যাঁ। আমাদেরকে বলা হয় যে বাথরুমে মাথায় হ্যাঁ, ওড়না হ্যাঁ, দিয়ে হ্যাঁ। এবং দোয়া পরে Right, যেতে হয় আর right, কি। যাই হোক, তো সেই গাব গাছটা কাটতে পারে না, এই জন্য ওরা গাব গাছটা পাশেই বাকিটুক জায়গাতে ওরা জায়গাটা নিয়ে ওরা বাড়িটা করছে। যখন বাড়িটা করে তখন হুজুর ডেকে অবশ্যই মিলাদ পড়ানো হয়েছে, কারণ যেহেতু সমস্যা আছে ওই জায়গাটাতে, সো ওই হুজুর হচ্ছে জায়গাটাকে বেঁধে দেয়, মানে যাতে ওইটাতে কোনো সমস্যা না হয়, কোনো রকমের কোনো কিছু এই করে না। তো ওরা লাইক, আমি জানি না এটা কতটুকু আসলে সত্য, আমি যদিও, বাট তারপর আমি বলতেছি যে মুরগি কেটে দিতে হয়, মুরগির আচ্ছা, রক্ত আচ্ছা। কেটে দিতে হয়, এরকম মুরগি একটা জবাই কথা দিতে আছে। হয়, এবং স্বর্ণও দিতে হয়। হ্যাঁ, So, হ্যাঁ, ওইটাও ওরা দিছিল। এটা দেওয়ার পরে দেন ওরা বাসা বানাইছে, দেন এই যে এত বছর কেটে গেছে, কোনো ও, সমস্যা হয়নি আচ্ছা। এই ঘটনার আলহামদুলিল্লাহ। প্রেক্ষিতে আমি একটু পর বলবো, আপনার ঘটনা শেষ ওকে হলে। ওকে। তো ওরা এত বছর থাকছে, এখন যে প্রবলেমটা হয়েছে, মানে এই করোনার সময় যে সমস্যাটা হয়েছে, হঠাৎ করে এই আমি যেমন দেখতে পাচ্ছি, ওদের বাসার সব ভাড়াটিয়ারাও এরকম উল্টাপাল্টা জিনিস দেখতে পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। অ্যান্ড তার থেকেও বড় যেই মানে জিনিসটা রিভিল হয়েছে, আমি যেটাতে সব থেকে বেশি ভয় পাইছি, আমি আসার 2 দিন আগেই ওদের 2টা ফ্ল্যাটে 2জন হঠাৎ কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করছে, ও কোনো রকম কোনো কারণ ছাড়া, কোনো ফ্যামিলি, দুইজন আত্মহত্যা, দুইজন কি একই দুই পরিবারের? ফ্যামিলির, তাদের- তাদের বয়স দুইজন, কিরকম, কি করে? একজন হচ্ছে লোক না, এটা তো খুব বিবাহিত অদ্ভুত একটা ব্যাপার পুরুষ। যে দুইটা এক হ্যাঁ। পরিবারের হলেও আমরা ধরে নিতাম যে কোনো একটা একটা পারিবারিক সমস্যা কলহ ছিল, বা হ্যাঁ, হ্যাঁ। আমরা ওইটাই ফার্স্টে কিন্তু ভাবতেছিলাম। দুইটা ফ্যামিলির Individual story। ইভেন প্রথম আত্মহত্যাটা করছিল ওই লোক, কিন্তু এটা আসলে আত্মহত্যা বলা যাচ্ছে না, কেন জানেন? কারণ যখন দরজাটা খুলে ঢুকছে পুলিশ, ঢুকে দেখছে ওই লোকটার গলায় কোনো দড়ি ফাঁসি নাই, সে জাস্ট তার ওয়াইফের ওড়না পেঁচায় বসে আছে চুপ করে। ও সো এইটাতে আসলে আমি মানে কেউই বুঝতেছে না কি কিভাবে হয়েছিল সম্ভব ভিতরে, এটা? ভিতর থেকে লাগানো আবার গেল এটা। দেন যখন এটা করছে ওই ওয়াইফ তো কান্না করতেছে, যেই মহিলাটা এর পরে সুইসাইড করছে সেই মহিলাটা তখন ওই তার ওয়াইফকে যে সান্ত্বনা দিয়ে আসছে যে কেন করলো এটা ভাই, এটা করা ঠিক হয়নি, যে এটা তো করা ঠিক না, এটা তো গুনাহ, মহাপাপ। অথচ 2 দিন পরেই সেই মহিলাটা আবার সেম কাজ করছে, এবং সেম ভাবেই দুজন আত্মহত্যা, মানে বলা যায় মারা গেছে আর কি। সো এটা হয়েছে, হওয়ার পরে এইটা কত সালের ঘটনা? 2000 করোনার সময়, 20 সালের সময় হ্যাঁ, আর কি, 20-21 দিকে, 20-21 দিকে এরকম, করোনার সময়। তখন একদম পুরা লকডাউনটা চলতেছিল, হ্যাঁ, হ্যাঁ। আমাদের লকডাউন দিয়ে দিছে এরকম আর কি তখন। তো তখন হচ্ছে এই যখন এই ঘটনাটা হওয়ার পরেই তারা আমার মানে ওই আন্টি হুজুর টুজুর ডাকা শুরু করছে, কারণ স্বাভাবিক এত সমস্যা হচ্ছে, এবং এই যে আমি যেগুলো যেটা দেখছিলাম ওইটা অন্যান্য ভাড়াটিয়ারও দেখা শুরু করছে, এবং রীতিমতো তাদের বাসাটা ফাঁকা হয়ে যাচ্ছিল, মানে ভাড়াটা চলে যাচ্ছিল আচ্ছা, এরকম। আচ্ছা। তো প্রবলেম যেহেতু তো হুজুর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন হুজুর রিভিল করছে যে ঘটনাটা যেটা হয়েছে, যে এখানে 2000 বছর ধরে ওরা আছে, 2000 এই বছর। জায়গাটাতে 2000 বছর ধরে ওরা আছে, অলওয়েজই ছিল, কখনোই ওরা ওইখান থেকে যায় নাই। তবে যখন ওই যে প্রথম বাড়ি করার সময় হুজুর যে বাতটা দিছিল, ওইটা দেওয়ার কারণে ওরা কখনো বাড়ির ভিতরে ঢুকতো না, বাড়ির আশপাশে যা চলাফেরা করতো, যাওয়া আসা করতো ওই রাস্তাটা দিয়ে, আচ্ছা আচ্ছা। ওইটা করছে। কিন্তু কেন হচ্ছে এই বাড়ির ভেতরে ঢুকছে, ওই যে 2 ভাড়াটিয়া হচ্ছে মারা হ্যাঁ, গেছে, হ্যাঁ, সেই 2 suicide করেছে। ভাড়াটিয়াই নাকি
জানালা দিয়ে গরম পানি ঢালছিল ও এবং সেই গরম পানি পড়ে সেই জিনেদের একজনের গাল পুড়ে গেছে। আচ্ছা 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 দ্যাটস ওয়াই তারা খেপে একটা গেছে। revenge হ্যাঁ, নিয়েছে আর কি। খেপে গেছে যে কেন এটা হইলো। এবং ওই ওই জানালাটা দিয়ে আর কি কেউ একজন ফালাইছিল ওই রুমটাতে না কোনো মানে ওই মানুষগুলো যে করছে তা না, কিন্তু ওই রুম দিয়ে কেউ ফালাইছে। এই কারণে ওই দুইটা রুমের প্রতি ওদের ক্ষোভ, এবং ওই দুইটা রুমে ওরা কোনোদিন কাউকে থাকতে দিবে না, যেই থাকবে তাকে হয়তো বা Right. করবে। তো তারপর যেটা হয়েছে যে এই গরম পানি গাল পুড়ে গেছে। এখন হুজুর বলতেছে যে আপনাদের সামনে আরো দুইটা বড় বিপদ হবে। ওই আন্টিদেরকে বলছে দুইটা বড় বিপদ হবে, সেই বিপদ কাটাতে হলে এখনই আপনাদের এটা মিলাদ পড়ান প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে আমি আবার একটা বাড়িতে বাঁধ দিব, সেই বাঁধটা আপনারা মানে দিতে হবে। তো বলছে ঠিক আছে তাহলে কি করতে হবে এখন। তো তাদের নিয়ম কানুনটা বলছে যে এরকম এরকম, দেন বাড়িতে বাচ্চা দেবে। এবং ওই যে গাব গাছটা ছিল, ওই গাব গাছটা কিন্তু এখনো পর্যন্ত কাটতে পারে নাই, এখনো আছে। এখনো আছে। এবং এখনো এটার মানে লাইক আমি যখন ওর কাছে পরে শুনছি যে ইফা পরে শুনছি যে ওর প্রায় নাকি এরকম হতো সন্ধ্যাবেলা একবার ডাক দিত পরিচিত কণ্ঠে। আচ্ছা আপনি কি এটা জানেন যে হিজল গাছ, গাব গাছ, তেঁতুল গাছ, এই সব গাছের ডালে বেশি জিন ডাক বা খেতে। যারা এই জিনের মধ্যে যারা একটু দুষ্টু টাইপের তারা কিন্তু এইসব গাছেই বেশি থাকে, এটা কি তো জানা এটা তো আছে? জানি মানে জানতাম, কিন্তু আমি কোনোদিন বিলিভ করতাম না, কিন্তু আচ্ছা, এর পরের ওই ঘটনার পর থেকে আমি এগুলো বিলিভ করা শুরু করছি Right. যে ওকে ফাইন ঠিক আছে। এরপর ওই বাসায় আর কতদিন ছিলেন আপনারা? আমি তো পরে লকডাউন একটু যখন না, ও তো হালকা হয়েছে ওর, তখন আমি চলে friend-এর আসছি, বাসায় কিন্তু গিয়েছিল। আমি হ্যাঁ পুরো সেটাই পরের জিজ্ঞেস করছি। ঘটনাটা আমি শুনছি যেটা হয়েছে যে ওই ঝামেলাটা হয়েছে। এখন যে হুজুর যে বলছিল দুইটা প্রবলেম হবে, দুইটা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম যেটা ওরা ফেস করছে সেটা হচ্ছে যে ওর ভাইয়ের বিয়ে হয়, মানে আচ্ছা, ওই আচ্ছা। আমার ফ্রেন্ডের ভাইয়ের হ্যাঁ, বিয়ে হ্যাঁ। হয়, বাট বিয়ের পরে ওর ওয়াইফ আসার সাথে সাথে ওকে রীতিমতো প্রচুর পরিমাণের মারে। ও ও আচ্ছা। যখনই ঘুমাইতো ঘুম থেকে উঠে দেখতো ওর শরীরে খামচির দাগ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং গালে থাপ্পড়ের দাগ, আহা, প্রচুর পরিমাণের এফেক্ট হয়েছে। এবং ওকে বেবি নিতে দিত না, আচ্ছা আচ্ছা। বেবি নিতেই দিত না, কখনো ওরা নিতেই পারে কারণটা নাই। কি baby? কারণটা হচ্ছে ওই যে ক্ষেপে আছে এখনো, হয়তো বা কোনোভাবে ডাইরেক্ট অ্যাটাক করতে পারতেছে না, হ্যাঁ, বাইরে হ্যাঁ, থেকে অ্যাটাক করতেছে, যেহেতু Right, right. বেঁধে দিছে হুজুর ওইটাকে পুরো বাড়িটাকে, তো বাইরে থেকে অ্যাটাক করছে। এবং আরেকটা ঘটনা, যদিও এটা আসলে আমি জানি না কতটুকু সত্য, এটা হয়তো বা আমাদের মুরব্বীদের কাছে শুনি, এটা- শুনি একটু। হ্যাঁ মুরব্বীদের কাছে, কারণ ও একটু বেশি সুন্দর ছিল। আচ্ছা, মানে ওই আচ্ছা। ওর ভাইয়ের বউটা অনেক বেশি সুন্দর ছিল, এবং মানে সুন্দর বলতে অনেক বেশি সুন্দর আর কি। এই কারণে দেখা গেছে যে হয়তো ওর প্রতি অ্যাট্রাকশনটা বেশি কাজ করছে, হইতে পারে। না, এটা তো হতে পারে না, হতে এরকম পারে। আসলে এরকমই হয়, হয়, এটা এরকমই হয়। হইতে মানে পারে। দেখবেন যে ছোট বাচ্চা যারা খুব সুন্দর যে বেবিগুলা, ওদেরকেও কিন্তু দুষ্ট জিন অ্যাটাক করে, আর বড় হলে তো কথাই নাই, বলে attack 3 করতে পারে। সন্ধ্যাবেলা হচ্ছে বেরোতে হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। এবং 3 রাস্তার মোড় দিয়ে চলাফেরা করতে না করে। হ্যাঁ, এটাও হ্যাঁ, কিন্তু হ্যাঁ, পরে ওই হ্যাঁ, হুজুরও বলছে যে আপনাদের এই বাসার সামনে 3 রাস্তার যে মোড়টা আছে এখানে হ্যাঁ, আপনারা চলাফেরা করবেন না। সন্ধ্যার পর নিয়ম করে দিছিল একটা আর কি, যে এই সন্ধ্যার এই 2 ঘন্টা সময়, Guidelines। দুপুরের 12টা থেকে 2টা পর্যন্ত সময়, এবং সকালে ভোর ফজরের আজানের আগের সময়টাতে তোমরা বেরোতে পারবা না বাসা থেকে, এটা বলে দিছিল। তো যেটা হয়েছে পরে বাচ্চা নিতে পারে না, তো এই প্রবলেম তারপরে আবার হুজুরকে ডেকে এনে ইয়ে করছে যে কি করব হুজুর, বাচ্চা তো নিতে পারতেছে না, আবার মারতেছে ওকে রীতিমতো। মানে ও যখনই এই বাসায় আসছে তখনই ওকে মারতেছে, আচ্ছা, আচ্ছা। মানে ওকে টর্চার করতেছে আর কি। তো এখন কি করবে, তা হুজুর আবার হচ্ছে একটু মানে তাবিজ দেওয়া যেটাকে বলে, পানি পড়া দেওয়া, এই সেই করতে করতে প্রায় 1-1.5 বছর পরে যায় সে কনসিভ করছে। আচ্ছা। কনসিভ করার পরে সে বেবি হয়েছে, কিন্তু ওই বেবি হওয়ার পরে ওই বেবিটা কখনোই সুস্থ থাকে না, আহা, কখনোই সুস্থ থাকে না। এবং ওই বেবি প্রায় প্রতি রাতে 3টা বাজে কান্না করে ওঠে। এখনো কি? এখন না, এখন তো বড় হয়ে গেছে স্বাভাবিক, হুজুর আবার তাবিজ দিছে, কিন্তু তখন এই ঘটনাটা প্রবলেমটা হয়েছে পরে 6 মাস যখন হয়েছে, তখন হুজুর আবার ওকে তাবিজ, মানে ওই প্রবলেমটা ওদের মধ্যে অলওয়েজই ছিল। এবং ওই হুজুর বলেও দিছে যে ওরা কখনো এখান থেকে যাবে না, সো ওদেরকে তাড়ানোরও আমার কোনো নেই, তাড়াতে গেলে আরো বেশি ক্ষতি হবে। কিন্তু যেটা করতে পারো, যে এই যে করতে পারি যেটা হচ্ছে এই যে বাতটা দিয়ে রাখলে ওই বাড়ির আশেপাশে, কিন্তু আমার কাছে খুব ভয়ঙ্কর লাগছে ব্যাপারটা যে আমি তারপর আবার হুজুর আবার এটাও বলছে যে আমি যেটাকে দেখছিলাম সেটা ওইটাই ছিল যার গালে গরম পানি পড়ছিল। ও, তো এই জন্যই আর কি আচ্ছা। মানে লাইক সবাই ওকেই হ্যাঁ, দেখতেছিল হ্যাঁ, বারবার, ওকেই হচ্ছে ও হ্যাঁ, হ্যাঁ। রিভেঞ্জটা নেওয়ার ইয়ে করতেছিল যে কেন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এটা শুনে আসলে খুবই একে তো ভয় পাইছি, আমি অনেকদিন রাত ঘুমাইতে পারি নাই যে, এবং আমার কাছে মনে হচ্ছিল কবে আমি বাসা থেকে বের হব এবং কবে আমি লাইক আর জীবনও আমি যাব না ওই বাসাতে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। বাট
সব থেকে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার ওই ফ্রেন্ডও কিন্তু এইসব বিলিভ করে না, ইফা যে ফ্রেন্ডটা ও বিলিভ করে না, কিন্তু ও কোনোদিন এই সমস্ত কিছুর মধ্যে পড়েই নাই, মানে ও কিছু জানে না কোনো এইসব বিষয়ে। কিছু ওকে ওর অ্যাটাক চোখের সামনে করে কিছু না, ও পড়েও নি। কোনোদিন দেখে না। ও নিজেও বলতেছে যে আমি আজকে 24-25 বছর ধরে এই বাসাটা থাকতেছি, আমি কোনো দিন এই জিনিসগুলো দেখি না নাই, এই জিনিসগুলো করি বিষয়গুলো নাই। এরকম যে এখন ব্যাপারটা সবাই কিন্তু আসলে অ্যাটাক করে না বা attack ধরা করে দেয় না, না বা exactly. সবার সামনে আসে না। একটু থামিয়ে দিচ্ছি, শাফি কি যেন বলতে চাচ্ছিলেন ওর এই ঘটনার প্রেক্ষিতে? আমি বলতেছি, আপনি এই ধরনের বাড়িগুলো করা হয় সময় একটা প্রচলিত একটা ধারণা আছে যে এখানে যে অশুভ শক্তি হোক বা যেই প্যারানর্মাল মানে যে সত্তার কথা প্রচলিত থাকে, যে অস্তিত্বের কথা প্রচলিত থাকে, তাকে আগে হ্যাপি করতে হয়, এরকম একটা ইয়ে থাকে যে মানে এটা তো এক কাইন্ড অফ একজনকে উৎখাত করা হচ্ছে। কারণ ধরেন একটা দীর্ঘ সময়ের একটা তারা পড়ে ছিল থাকা আর কি। জায়গা, হ্যাঁ হ্যাঁ এখন আমরা দেখছি পড়ে আছে, আসলে কি সেই জায়গাটা পড়ে আছে? এখন আপনি যে পৃথিবীর সব দেখবেন তা তো না। আচ্ছা, এইখানে আমার একটা জানার বিষয় আছে। প্লিজ প্লিজ অডিয়েন্স আপনারা চাইলে এটা নিয়ে গবেষণা করতে পারেন। আমি বলছি না যে শাফি গবেষণা করে উত্তর খুঁজে দিক বা বলবে, সেটা আমি হ্যাঁ, চাচ্ছি না। সমস্যা নেই, আমি আমি just সেটা দিব। জানতে চাচ্ছি যে শফি আসলে জানেন কিনা। সেটা হচ্ছে যে ধরেন তানহা যে এই গল্পটা বললো বা এর আগে আমরা এই ধরনের অনেক ঘটনা শুনেছি যে ওই এলাকায় পরিত্যক্ত একটা বাড়ি আছে, হিন্দুরা থাকার চলে যাবার পরে 10-15 বছর ধরে ওখানে পরিত্যক্ত অবস্থায় আছে। তারপর কোনো মুসলমান কিনে নিল, কিনে নেওয়ার পর বাড়ি করলো, বাড়ি করার পর থেকে প্রতিটা রাতে উদ্ভট রকমের ঘটনা, শব্দ, কাউকে মানে মারছে, অনেক এরকম। ধরনের তো activities। এটা আসলে কেন, মানে এখান থেকে বাঁচার কোনো বুদ্ধি আছে? যে ধরেন কথার কথা, আমি ঢাকায় একটা পরিত্যক্ত জায়গা আমি কিনেছি বাড়ি করার জন্য, সেই বাড়ি করার পরে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, সেটার জন্য আসলে আমার কি করতে হবে, এরকম কোনো কিছু জানা আছে কি? আপনাকে এই জায়গাটা যদি এটার বেশ কিছু ওয়ে থাকতে পারে, কিন্তু আমি কিছু ওয়ে নিয়ে আলোচনা করি। আপনি sure, একটা sure. গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই বিষয়টা নিয়ে আমি কিছু পড়াশোনা করেছিলাম। আচ্ছা আসলে। আচ্ছা, শিওর। একটা ইংলিশে একটা ওয়ার্ড আছে মিডিয়াম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিডিয়াম প্যারানর্মাল ইস্যুতে মিডিয়ামটা আসলে যে অর্থে ব্যবহৃত হয়, কিছু লোক থাকে, এটা কিন্তু সবাই না, এটা একটা রাশিগত ব্যাপার থাকে এবং কিছু আচরণগত বিষয় দেখলে আপনি বুঝবেন সে আসলে মিডিয়াম কিনা। আচ্ছা আচ্ছা। মিডিয়ামটা কি, ধরেন আমরা দেখি যে অনেক কিলার থাকে, মাফিয়া থাকে, তো এরা অনেক হয়তো অনেক মানুষকে মার্ডার করেছে, অনেক কিছু করেছে, অনেক নেগেটিভ কিছু করেছে, তো এরা কেন কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয় না? রাইট। এটা কিন্তু প্রশ্ন অনেক। হ্যাঁ এর কারণ হচ্ছে এইটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। প্যারানর্মাল ওয়ার্ল্ড বিশ্বাস করে বা এই ফিলোসফিটা বিশ্বাস করে যারা খুব শক্ত কঠোর চিন্তার মানুষ, বা যারা সব সময় মাথার মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা নিয়ে, অর্থাৎ যারা সামগ্রিক পৃথিবী নিয়ে, বস্তুগত বিষয় ভাবে নিয়ে আর কি। খুব ব্যস্ত, হ্যাঁ, খুবই ব্যস্ত, ভাবে বা খুব ব্যস্ত ভাবছে, এরকম। তারা আসলে প্যারানর্মাল ইস্যুসগুলো তেমন একটা ফিল করে না। হ্যাঁ, আপনি হ্যাঁ। বললেন না, এখন ধরেন ঢাকায় আপনি একটা বাড়ি কিনেছেন, হ্যাঁ, হ্যাঁ। ইউ আর এঙ্গেজড উইথ লট অফ ইস্যুস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কিন্তু ভয়ও পাবেন না। দেখবেন অনেক আমি এমন অনেক কর্পোরেট অফিস দেখেছি, রাত 12টা বাজে সবাই চলে গেছে, শুধু বস একা অফিস করছে, কারণ সে আসলে ভয়ের প্রতি ফোকাসই না। মানে ভয় যে একটা ব্যাপার, এটা ফোকাস করার সময়ই সে পাচ্ছে না, সে এত ব্যস্ত। এখন সে হয়তো কিছু রেজাল্ট দেখবে, কেমন সে হয়তো দেখবে যে তার একটা ক্ষতি হয়েছে বা একটা কিছু, কিন্তু একটা প্যারানর্মাল ইনসিডেন্ট প্রপারলি ঘটার আগে প্রচুর পরিমাণ সংকেত আসতে থাকে। এখন সেইটা যারা ফিল করে, দেখবেন কেউ কেউ আছে যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। দেখবেন ছোট বাচ্চারা কেন ভৌতিক বিষয়গুলো বেশি আগে টের পায়, কারণ এদের মাথায় বাস্তবিক বা বস্তুগত চিন্তা কম। এরা কিন্তু সংসার নিয়ে চিন্তা করছে না, অফিস নিয়ে চিন্তা করছে না, এরা একটা কিছু দেখলে সেটা নিয়ে ভাবছে, চিন্তা করছে। এই জন্য কিন্তু প্যারানর্মাল বিষয়গুলো বাচ্চাদের কাছে বেশি ধরা দেয়। এখন আপনি যে বললেন একটা ভৌতিক জায়গার সমস্যা বা একটা ভৌতিক বিষয় আপনাকে সলভ করতে হলে যে অস্তিত্বের কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে, ধরেন আমি যদি প্রচলিত ভাষায় বলি যে জিন, এখন ধরেন একটা জিন আপনার বাড়িতে থাকে, এখন আপনি যদি তার সঙ্গে একটা নেগোসিয়েশন করতে যান, প্রথমে আপনার তার সাথে একটা কমিউনিকেশন করতে হবে। পৃথিবীতে কিন্তু কমিউনিকেশনের অনেকগুলো বিষয় আছে। এখন আপনি তাকে কমিউনিকেট করবেন কিভাবে? আপনি হয়তো তাকে ফিলই করছেন না, আপনি হয়তো দেখছেন যে আপনার বাসায় রাত 2টার পর অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, কাঁচ ভেঙে যাচ্ছে, দরজায় কেউ ঝাঁকি দিচ্ছে, আপনি এইগুলো শুনতে পাচ্ছেন,
কিন্তু কে করছে তার সাথে কমিউনিকেশনের ওয়েটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এখন এখানে 10 থেকে 12টা কমিউনিকেশন ওয়ে আছে। কি তার মধ্যে রকম সেটা? সবচেয়ে প্রচলিত যে কমিউনিকেশন ওয়েগুলো সেটা করে যে দেখবেন এগুলো কিন্তু রং কমিউনিকেশন। আমি একবার বলে দেই, আমি এটা অডিয়েন্সের উদ্দেশ্যে এই কারণে বলছি, প্যারানর্মাল ইস্যুসতে রং কমিউনিকেশন কিন্তু একটা বড় ক্ষতির কারণ। এটা কেমন? ধরেন আপনি দেখছেন যে আপনার বাড়িতে উদ্ভট কিছু একটা ঘটছে, এখন আপনি একজন অ্যাজ ইউজুয়ালি দৌড়ে গিয়ে এলাকার মসজিদের হুজুরকে নিয়ে আসলেন। এখন উনি এসে যেটা করলো, উনি কিছু দোয়া কালাম পড়া শুরু করলো, উনি দেখলেন যে হলুদের গুঁড়া বা এরকম তেল টেল একটা কিছু দিচ্ছে, কিছু দোয়া টোয়া পড়ছে। এতে করে যেটা হয়, ওই মানে যে সত্তাটা আপনার এখানে আছে আপনার বাসায় বা যে জিনটা আছে তার কিছু সে থাকতে পারে, সে কেন এখানে আছে আপনি হয়তো জানেন না, আপনি কোনোভাবে তার ক্ষতি করেছেন, এই জন্য সে হয়তো আপনার এখানে কাউকে পজেস করেছে বা করেছে। এখন সেই হুজুর কিন্তু সেটা জানছে না, সেই হুজুর এসে বলতেছে তুই এখনই চলে যাবি, এই সেই শরীর বেঁধে দিচ্ছে। এতে করে যেটা হয়, জিনরাও কিন্তু পাওয়ারফুল। আপনার কি মনে হয় যে জিনরা কোরআন পড়তে পারে না? না, পড়তেই পারে, এটা আমি জানি যে পারে, পড়তে এবং পারে। জিনদের মধ্যে অনেক শক্তিশালী তান্ত্রিক আছে, শক্তিশালী হ্যাঁ, হুজুর হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি যখন আপনার একজন পার্শ্ববর্তী হুজুরকে নিয়ে এসে আপনি যখন একটা দোয়া দুরুদ পড়িয়ে তাকে টর্চার করা শুরু করছেন, সে না হয় ওই মুহূর্তে চলে গেল, সে আর ফিরলো না। কিন্তু একটা জিনের আয়ু কত বছর? 7,000 বছর, 6,000 বছর, অনেক অনেক। সো সে কিন্তু থেকে যাচ্ছে। এখন আপনি হয়তো 5 বছর পর ভুলে যাবেন আজকের ঘটনা, সে হয়তো ফিরলো না, কিন্তু জিনেদের মধ্যে গ্রুপ থাকে, থাকে। আপনি তো অন্য কোনো জিনদের দ্বারাও আবার আক্রান্ত হতে পারেন, সেটা আপনাকে কে বাঁচাবে? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হয়। সো যেটা হয়েছে আপনাদের জিন বা এই সমস্ত প্যারানর্মাল ইস্যুসতে আপনারা যারা আসলে আক্রান্ত হচ্ছেন, তারা এই বিষয়গুলোতে খুবই সাবধান থাকবেন। অ্যাজ ইউজুয়ালি যে কোনো হুজুরকে ডেকে আনবেন না। এইটা যে ধরনের লোকজনকে প্রয়োজন, কিছু লোক আছে যারা মিডিয়াম, এরা কোনো তন্ত্রতন্ত্র কিছুই সাধনা করে না। এরা যেটা করে দেখবেন কিছু হুজুর আছে বসলে বুঝতে পারে, যারা প্রথমে ধরলে গিয়ে দেখলেই বুঝতে বসে পারে। সালাম দেয়, হ্যাঁ, কথা বলে যে কি সমস্যা, তুমি কোথা থেকে আসছো, কি চাও বলো শুনি। ওরা কনভিন্স করে। এটা তো আপনার বল প্রয়োগের বিষয় না। একটা জিন কিন্তু অ্যাজ ইউজুয়ালি হুট করে এসে কারোর প্রতি ইয়ে করে না। আপনি দেখবেন আমরা এখন সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য নানা জায়গায় বাস্তবেও যারা দেখি, যেমন আমি দেখেছি কয়েকজন পজেসড পার্সনকে, কয়েকজন মিডিয়াম যারা হুজুরদের মধ্যেও মিডিয়াম আছে, তারা গিয়ে প্রশ্ন করে যে কি ঘটনা, তুমি ধরলা কেন ওকে? তখন তারা এটা নিয়ে কনভারসেশন করে। তো এমন অনেক দেখেছি, একটা জিন মানে একটা মেয়ের উপর আর কি, যুবতী মেয়ের উপর সে পজেসড হয়েছে, মেয়ে উদ্ভট কর্মকাণ্ড করছে, গাছে উঠে যাচ্ছে, এই সেই। তো সেই হুজুর যখন তাকে ক্রমাগত প্রশ্ন করছিল, তখন সে ওই হুজুরকে বলছিল যে ও চুল খোলা রেখে বাসার সামনে দিয়ে আজানের পরেও হাঁটে, এটা আমার সহ্য হয় না, এটা বলছিল। তো তখন হুজুর বলল যে দেখো, তোমার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ও তো আর জানে না তুমি এখানে থাকো, বা মানুষ মাত্র তো ভুল হবে, আমরা নিজেরা অনেক ভুল করি। তখন তোমার কাছে একটা যেটা অনুরোধ, সেটা হচ্ছে তুমি কি করলে তুমি একটু ওকে একটু ছেড়ে দিবা। দেখেন ওই হুজুর কিন্তু অনেক কিছু জানে, সে কিন্তু চাইলেই পারতো যে এখন যে না তোকে দেখে দিচ্ছি, তুই যাবি না মানে তাকে ধরার চেষ্টা করতে, যাবি না মানে তোকে তো পানিশমেন্ট দেওয়া হবে, কিন্তু উনি সেটা করলো না। তো এক পর্যায়ে নেগোসিয়েশন করতে করতে, জিনারাও কিন্তু নেগোসিয়েশন মানে ওরা অনেক নেগোসিয়েশন করে, তো নেগোসিয়েশন করতে করতে ও একটা ছাগলে এসে থামলো, যে একটা ছাগল কেটে ওখানে দিয়ে আসতে হবে, এটা পুরাইতে হবে, পুরায় তারপর ওই আম গাছের নিচে রেখে আসতে হবে, সেটা রাত 2টার পর, এবং ওই সময় যেন ওই রাস্তা দিয়ে কেউ না যায়। তো এরকম একটা নেগোসিয়েশনে গেল, জিন বললো যে ঠিক আছে এটা হবে, তাহলে তুমি এক কাজ করো, তুমি এখনই চলে যাও, এটা আজকেই পসিবল, এটা আজকেই তোমাকে দেয়া হবে, কিন্তু এখন তুমি চলে যাও, আর তুমি যে যাবা সেটার একটা প্রুফ রেখে যেও। সে বলছে যে আমি জানালা দিয়ে যাব, ওই জানালা ভাঙবে, জানালা ভেঙে যাবো আমি, ভেঙে শব্দ হবে। তো এই যে জানালা যে ভেঙে যাবো, এটাই হচ্ছে যে আমি যাচ্ছি, এটার প্রুফ। তো বলছে তুমি জানালা ভেঙে যাবা, এটা আরেকটা ক্ষতি। তো বলছে না আমি এভাবেই যাবো। তো বলছে আচ্ছা তাও তুমি যাও। সো ও যায়, ও যাওয়ার সময় সত্যিই কিছুক্ষণ পর জানালাটা ভেঙে জোরে একটা সাউন্ড হয়, ও চলে যায়, মেয়েটা সেন্সলেস হয়ে যায়। এখন এই যে একটা বিষয় দেখেন, আপনি বললেন না যে এইগুলো ফিক্স করার সমাধান কি, এখন এইগুলো ফিক্স করার সমাধান অনেকগুলো থাকে। অনেকে যেটা করে তান্ত্রিক নিয়ে আসে,
তান্ত্রিক এনে কি করে, এই জিনদেরকে অন্য আরেক জিন দিয়ে টর্চার করায় বিদায় করে। আচ্ছা, আমি ছোট্ট দুটো বিষয় আমার মনে পড়লো, সেটা একটু আপনাদের হ্যাঁ, মানে আমি এখানে বলতে চাচ্ছিলাম একটু যে- শেষই করে দিই আমি, তারপর আপনাদের কাছে আসছি। সো এই রং প্রসেসগুলো আপনাদের কিন্তু বুঝতে হবে। তান্ত্রিক বা হুজুর মানেই যে একজন খুব সাধু পুরুষ হবে, এই চিন্তা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এমনকি আপনারা জানেন কিনা, অনেক হুজুর যাদের ভুল তাবিজ দেওয়ার কারণে বা ভুল অপারেশনের কারণে আমি দেখেছি অনেকে ভিকটিম হয়েছে, হুজুর কিন্তু ভিকটিম হয়েছে। কিছু বিষয় আছে, নট নেসেসারি যে আপনাকে অনেক বেশি তন্ত্রবিদ্যায় পারদর্শী হইতে হবে, নট নেসেসারি যে আপনাকে অনেক বেশি সূরা কেরাত জানতে হবে। আপনাকে আসলে বুঝতে হবে যে ঘটনাগুলো কি, আগে আপনাকে বুঝতে হবে ঘটনাগুলো কি, এবং আপনাকে কমিউনিকেশন করতে হবে। অন্য ইউনিভার্সের সাথে যারা কমিউনিকেশন করতে পারে তাদের হেল্প নিতে হবে। রাইট। ধরেন আমরা যে দেখি যে ইন্টারন্যাশনালি ওয়ারেন্ট কাপল কি হুজুর ছিল? না। ওরা কি তান্ত্রিক ছিল? ওদের সবচেয়ে বড় যে পাওয়ার ছিল, ওরা কিন্তু কোনো প্যারানর্মাল এনার্জিও ছিল না। ওরা যেটা করতো, ওরা কমিউনিকেশন করতো। যেমন ওরা একটা খাতায় হয়তো লিখে আসতো যে এখানে কেউ যদি থাকো তাহলে এই খাতায় তুমি একটা সাইন বা একটা কিছু দিয়ে যাও, যেটা আমি বুঝতে পারবো কিছু তুমি করে এখানে যাও, আছো। যে এবং খুব বুঝতে পারবো, বিনয়ের হ্যাঁ। সাথে আপনি প্যারানর্মাল যে সত্তাগুলো থাকে বা অলৌকিক যে এনার্জিগুলো থাকে বা প্যারানর্মাল এনার্জি যারা আছে, এদের সাথে আপনি যত রাগ করবেন, আছে না যে অনেকে রাগ করে এই করবে এইগুলা ঠিক না। এদেরকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয়। সেম জিনিস তো মানুষের মধ্যেও হয়। তাই না? আমি হ্যাঁ। ছোট্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমার কলিগ হিমেল, ওর বাইকে আমি উঠলাম, তো বললো আমাদের বাসা তো একই জায়গায়। হিমেল বলছিল অনেক ভাই আমার বাইকে ওঠেন, তো আমি বললাম ভাই হেলমেট আছে? তো আপনারা অডিয়েন্সরা অনেকে জানেন যে ঢাকায় কিন্তু হেলমেট, যে ড্রাইভিং করবে তাকেও হেলমেট পরতে হয়, এবং যে সিটে বসে থাকবে তাকেও হেলমেট পরতে হয়, না করলে ট্রাফিক তাকে জরিমানা করা এখন তো পড়ে। এআই ক্যামেরা আবার। হ্যাঁ, আরো কড়াকড়ি এখন। তো হিমেল বলছিল আরে ভাই এখান থেকে এখানে বাসা আমাদের হেলমেট লাগবে না। আমি বললাম যে না ভাই আমি পরি। আরে রাখেন তো রনি ভাই, দরকার নাই। আল্লাহর কি একটাই, আমরা ওঠার ঠিক 1 মিনিটের মধ্যেই আমাদেরকে ট্রাফিক ধরে ফেললো। হ্যাঁ, আটকানোর পরে কথাটা এই জন্য বলছি, আমি বলছি সেটা প্লিজ। সেটা হচ্ছে যে যখন সার্জেন্ট আমাদেরকে ধরলো, ধরার পরে হিমেল ভাই কে বললো যে আপনার সিটে যিনি বসে আছেন ওনার হেলমেট নাই কেন? তখন হিমেল ভাই একটু রাগ করে বললো যে দেখেন এই টেলমেট এইসব বিষয় না, আমি আসলে আপনার কি জরিমানা করবেন করেন। মানে রাগ উঠে গেল। তখন সার্জেন্ট করলো কি, পানিশমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে 10 মিনিট দাঁড় করায় রাখলো এবং 1000 টাকা জরিমানা করলো, যে জরিমানা না দিয়ে এখান থেকে যেতে পারবেন না। এটা কেন বলছিলাম, যে বলছিলাম যে জিনদের একটা রাগের ব্যাপার। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমার এক আঙ্কেল, উনি নামাজ পড়তে গিয়েছেন, মাগরিবের নামাজ, একটু লেট হয়ে গেছে। জামাতের সাথে নামাজ পড়ি না আমরা, তো গিয়ে দেখে জামাতের নামাজ শেষ, অনেকে সুন্নাত নামাজ পড়ে বের হয়ে গেছে। তো আঙ্কেল আবার করলো কি, সবাই যখন বের হয়ে গেছে, উনি যে কোনো একটা কর্নারে চলে গেছে, ফাঁকা একদম, মানে সবাই বের হয়ে গেছে, এক কর্নারে একদম ফাঁকা। উনি চাচ্ছে একটু নিরিবিলি আরাম করে আমি কাজা নামাজটাও পড়ি এবং এক্সট্রা আরও কিছু নামাজ পড়ি, নফল নামাজ পড়ি। উনি যখনই ওই কর্নারে বসে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছে, ওনাকে সাটাস করে একটা শব্দ করে কে যেন মনে হয়েছে যে আঘাত করলো, ওনাকে ফেলে দিল। উনি তো অবাক, মসজিদে কই কিছু নাই তো। উনি আবার ওখানে গিয়ে দাঁড়ালো, আবার ওনাকে ফেলে দিল। তো এরকম 2 বার হয়েছে। হওয়ার পরে উনি একটু সাইডে সরে গিয়ে নামাজ পড়েছে। পড়ার পরে উনি ভাবলো যে একটু রেস্ট নেই, ওখানে আবার একটু শুয়ে পড়েছে আর কি। শোয়ার সময় ওনাকে আবার এইভাবে কারা যেন ধরে ওনাকে ফেলে দিল আরেক জায়গায়। উনি ভয়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে উনি বাইরে চায়ের দোকানে অনেক সিনিয়র মুরব্বীরা আছে, ওনাদেরকে বললো যে ভাই বুঝলাম না, আমাকে তো কে যেন এরকম করলো। তো বললো ফাঁকা মসজিদে অনেক সময় জিনেরা নামাজ পড়ে। এটা তো সব সময় যে মসজিদ এবং মাদ্রাসায় কিন্তু বেশি থাকে। আমরা মনে করি কি যে মসজিদ এবং মাদ্রাসা মনে হয় সেফ, কিন্তু সেফ কিন্তু ওইখানে আসলে জিন, কারণ কি জিনেরাও অনেকে নামাজ পড়তে আসে এবং কোরআন শরীফ শিখতে আসে, পড়তে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যারা মাদ্রাসায় পড়াশোনা করে, আমার আব্বু যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছে, সে প্রায় বলতো যে মাদ্রাসায় এটা থাকবে নর্মাল, এবং আমরা অনেকবার দেখতাম, আমরা কোনো রিয়েক্ট করতাম না, এবং আমরা জানতাম যে ওরাও আমাদের সাথে পড়তেছে বা আসতেছে, নামাজ পড়তেছে। বিষয়টা হচ্ছে এরকম যে আসলে আমরা তো বুঝতে পারি না বা জানি না যে কোথায় আসলে ও যেটা আগে বলছিল নেগোসিয়েশন কিছু একটা বলছিল। এখানে অনেকগুলো বিষয় আছে। আপনি ভৌতিক ব্যাপারকে
আমরা তো সবসময় ডিফারেন্ট ইস্যুতে দেখি, আমরা ভয় পেয়ে যাই অনেক বেশি, হ্যাঁ। কিন্তু এখানে একটা বিষয় যদি আপনি দেখেন, প্যারানর্মাল ইস্যুসতে আসলে ভয় না পেয়ে সেটা সমাধান করার চেষ্টা হ্যাঁ। করছে। আমি এমন অনেক দেখেছি, আপনি দেখলেন না যে অনেকে দেখতেন যে বাড়িতে জিন পালে, হ্যাঁ 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 হ্যাঁ। So, ওইটা কেমনে করছে? না আমি দেখেছি আমার এক সম্পর্কের দুলাভাই হ্যাঁ, বলে ওরা আমাদেরকে। family member এর মতো উনি হয়ে হচ্ছে যায় কিন্তু। বলতেছে কয়েকটা গায়েবী জিন আমি পালি, তুই দেখবি নাকি? রাতে বলতেছে, আমি ভয়ে বলছি না ভাইয়া প্লিজ, না না দেখ সমস্যা নেই, জাস্ট মানুষের মতো। So, এইটাই আমি এখন দেখি না এদের Seriously? কেন পারে এটা? Oh my এরা পারে God. কারণ দে নো হাউ টু কমিউনিকেট। এই কমিউনিকেশনটা জানতে হবে। যাই হোক, আমরা আসলে একদম প্রায় শেষ পর্যায়ে। ঘটনা বলতে আচ্ছা বলতে আমি একটু কথা Sure, বলতে চাইছিলাম please, আর কি, sure. শাফি ভাইয়ের Please, কিছু please. কথায় আর কি, হ্যাঁ, হ্যাঁ। যে একটা কথা আপনি বললেন যে কমিউনিকেশনের যে কথাটা বললেন, ওই যে হুজুরের যে কমিউনিকেশন কিন্তু ঠিক সে এভাবেই করছিল, এবং এই হ্যাঁ, কারণেই কিন্তু জিন নিজে তাকে এই ঘটনাটা বলছে হ্যাঁ, দেখেছি এবং যে চলে গিয়েছে। আমার গালে পানি, গরম হ্যাঁ, পানি হ্যাঁ, হ্যাঁ, ফেলছে। হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু হুজুর কোন রকমের টর্চার করে, এবং মানে জিন যে এটাও- কষ্ট পেয়েছে, হ্যাঁ, এটা সেটা বলেছে। এবং সেটাও বলছে যে এই বাড়ি থেকে ওরা যাবে না, ওদেরকে আমি হ্যাঁ। তাড়াবো না, কিন্তু আমি যেটা করব ওদেরকে একটা ব্যারিকেড দিয়ে দিতেছে, ওরাই আশেপাশে থাকবে কিন্তু তোমাদের কোনো ক্ষতি করবে এবং না এদের তেমন সাথে একটা বিষয় আছে, আপনি যদি দেখেন জিনরাও যে আসলে সব সময় আপনার ক্ষতি করবে তা না, বরং ওরা আপনার অনেক সময় আপনার উপকারে আসে। আমি একটা জিনিস দেখেছি এক্ষেত্রে। কিন্তু এই যে বললাম যে কমিউনিকেশন জানতে হয়, আপনি দেখবেন গ্রামে কিছু পরিবার আছে, ওরা দেখবেন দুপুরে খাওয়া শেষে বাড়ির পেছনে খাবার রেখে আসছে। আপনারা কি কখনো এটা দেখেছেন, এরকম কিছু না আমি শুনেছেন? আমার গ্রামের বাড়ি দেখেছি যে পুকুর পাড়ে আমার মা চাচিরা ওই সময় যে খাবার নষ্ট হয়েছে ওটা সুন্দর করে ফেলে দিয়ে আসতো। ফেল দিয়ে আসতো। কিন্তু আমি জানতাম না যে আজকে আপনার এটা কথা শুনে নষ্ট সেটা- হওয়া তো ফেলে দেয় রেগুলারলি। আমি হ্যাঁ। এমন কিছু পরিবার চিনি যারা রেগুলারলি নিজেরাও দুপুরের খাবার শেষে তারা বাড়ির পেছনের অংশে খাবার দিয়ে আসে। কেন দিয়ে আসে? ওই বাড়িগুলোতে সমস্যা আছে, মানে ওই পেছনে কিছু জিন থাকে। ওনারা খাওয়া দাওয়া করে। So, ওদেরকেও খাবার দিয়ে আসে। হ্যাঁ। এই যে একটা গুড রিলেশন। এখন আমি এই কারণে বললাম যে এই ব্যাপারগুলো শুনলেই দেখেন, আমরা যে এখানে বসে আছি, আপনাকে আজকে একটা কথা বলি, আপনি তো 3 ডাইমেনশন, আমি বারবার এই ডাইমেনশনাল ইস্যুটাতে এই কারণে যাই, আপনি 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে বসে আছেন বলে আমরা দেখতে পাচ্ছি সব ফ্রি, এখানে আমরা তিনজন বসে রাইট আছি। রাইট, বাট এখানে আরো অনেক কিছু এখানে থাকতে হিউজ পারে। পরিমাণ হ্যাঁ, পৃথিবীতে হ্যাঁ, আমরা অনেক যে কিছু একটা থাকতে নিঃশ্বাস পারে। নেই সেটাও খালি জায়গায় পড়ছে না। এখন বিষয় হচ্ছে আপনি কাকে আপনার শত্রু বানাবেন, কাকে আপনার বন্ধু বানাবেন, সেই অ্যাক্টিভিটিটা ডিপেন্ড করবে আপনার উপর। এই কারণে দেখবেন যে চলাফেরায়ও কিছু বিষয় আছে। আমাদের দাদা দাদিরা বলতেন যে দেখবেন যে সন্ধ্যার পর, ধরেন সন্ধ্যায় রাতে যে খাওয়া দাওয়ার পর প্লেট ধোয়ার পরে সেই পানি বাইরে ফেলতে, সরাসরি ছুঁড়ে পানি বাইরে ফেলতে নিষেধ করতো, কারণ কখনকার গায়ে পড়ে কে জানে। না, এখানে একটা এবং ব্যাপারও আছে। সন্ধ্যার আগে, হ্যাঁ, হ্যাঁ। সন্ধ্যার আগে আগে যেটা আমি এখন ইদানিং শুনতেছি, সন্ধ্যার আগে আগে হচ্ছে যে জানালা দরজা লাগিয়ে দিতে হয় হ্যাঁ, হ্যাঁ। বিসমিল্লাহ বলে, যাতে তানহার কোনো আগে, রকম- তানহার আগে যেটা বলছিল সেটা হচ্ছে অডিয়েন্স, আমি একটু একটু খুলে বলি, সেটা হচ্ছে কিছু বিষয় আপনি মানলে ভালো, না মানলে সমস্যা নেই। হ্যাঁ, যেরকম হচ্ছে তানহা as your একটু আগে wish. একটা ঘটনা বলছিল যে ওই যে জানালা দিয়ে গরম পানি গরম ফেলাতে পানি গালে ফেলাতে। পড়েছে, বিরক্ত হয়েছে, যার পরিণাম কিন্তু শেষ পর্যন্ত Revenge এরকম হয়েছে। সেটা হচ্ছে যে নিয়েছে। আমার মা বলতেন যে আমি যখন টেবিলে বসে পড়ালেখা করতাম রাতে, তখন আমার জানালা খোলা থাকতো, গরমের সময় বাতাস আসতো, এই কাগজ ছিঁড়ে গোল করে জানালা দিয়ে ফেলে দিতাম। আমার মা ওই সময় না করতো যে রাতে কখনো জানালা দিয়ে টিস্যু বা কাগজ বা যে কোনো কিছু ফেলবি না, বা রাতে বাইরে গিয়ে হিসু করবি না, এরকম করে বলতো আর কি। তার মানে বিষয়টা হচ্ছে যে এইগুলাকে আপনারা কুসংস্কার বলেন আর যেটাই বলেন, মানলে সমস্যা নাই। সেটা হচ্ছে যে আজকে আমাদের যে ঘটনাগুলো বলেছি এখানে সেটাতে- আরেকটু আমার বলার আছে, সেটা হচ্ছে কমিউনিকেশনের বিষয়টা আমি আরো বেশি এনশিওর করতে পারলাম কেন, আমি এই প্যারানর্মাল কমিউনিকেশনটা নিয়ে আমি পড়েছিলাম, কিন্তু এটা আমি সবচেয়ে বেশি রিলেট করতে পারি কোন জায়গা থেকে, আপনাকে আমি একটা এপিসোডে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন হয়তো, দর্শক হয়তো দেখেছে, যে আমার ফ্যামিলি আমার জন্মের আগে একটা বাসায় ছিল, হ্যাঁ, হ্যাঁ, এবং তারা টানা 1 বছর ছিল কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, এবং প্রত্যেক দিনই সেখানে কিছু না কিছু হতো। আচ্ছা, আচ্ছা। এবং আমি বললাম যে আপনি জানেন যে আমার বাবা কিন্তু অনেক ক্রিয়েটিভ মানুষ, অনেক হ্যাঁ হ্যাঁ, বিষয়ে। আমি চিনি ওনাকে খুব ভালোভাবে চিনি। উনি যেটা করলেন, উনি এক সময় উনি চেষ্টা করলেন যে আসলে কি হচ্ছে, হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট, Right. এবং আব্বু কিন্তু কিছু জিনিস কমিউনিকেট করার চেষ্টা করছিলেন তখন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে এভরি কমিউনিকেশন হ্যাভ আনসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হয়তো এখানে কথা বলছি, আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, এই কমিউনিকেশনটা এরকম ছিল না। যেমন ওই বাসায় এটা একটু উদাহরণস্বরূপ বলছি, আমি উদাহরণটা দিয়ে শেষ করে দিব আমরা আজকের এপিসোড হয়তো। ওই বাসাটায় যেটা হতো, আমার আব্বু যখন বাসায় থাকতো না, হুট করে বাসাটা কেঁপে উঠতো, মনে হতো
পুরো বাসায় একটা ভূমিকম্পের মতো কিছু ভূমিকম্পের মতো, কিন্তু আরো জোরে, আচ্ছা। আরো জোরে, মনে একটা শব্দ হতো, মনে আরে হতো ধ্রাম করে একটা মনে শব্দ হতো পুরো বাসাটা একটা বাক্স, হ্যাঁ, হ্যাঁ। এতে কেউ একটা ঝাড়ি দিচ্ছে এরকম ঝাড়ি। এখন প্রত্যেকদিন রাতে 8টা-9টার দিকে এটা 2-3 বার করে হতো। এবং আপনাকে বলেছিলাম যে আমার বড় চাচাও কিন্তু এই ফ্যামিলিতে হ্যাঁ, এর বড় আগে- চাচা এর এবং আগে চাচি বলেছিলেন আমাকে। So, চাচা আর আব্বু তো বাইরে থাকতেন রাতে, যে আগেই বললাম যেহেতু আমাদের মিডিয়া বিজনেস ছিল, হ্যাঁ, রাতে আর হ্যাঁ, ফিরতো তারা বাসায়। সো 8টা-9টার দিকে এরকমটা হতো। এখন আমার বড় চাচি, ভাই বোন, আম্মু তো ভয়ে শেষ, এটা হতো। কারণ আব্বুরা বাসায় ফিরলে এটা বলতো, কিন্তু আব্বুরা বিশ্বাস করতো না যে ভূমিকম্প হয় নাই, কিছু হয় নাই, বাসা কেঁপে উঠছে, এটা কি কোনো বাক্স? এটা তো অবিশ্বাসেরই কথা। বলতো যে মহিলা মানুষেরা ভয় পায় এই কারণে, এরকম চিন্তা করতো। সো একদিন আমার আব্বু বলল, আব্বু বেশ জোরে বলতেছে বাসার ভেতর থেকে, যে আমি মানবো এটা সত্য, কিন্তু সেটা আমি বাসায় থাকার মুহূর্তে হতে হবে, তখন আমি বিশ্বাস করব। ও, আচ্ছা, হতেও পারে, হ্যাঁ, বাট আমি চাই যে আমি বাসায় থাকার সময় একবার, এটা হোক। ওইটা বলার সাথে সাথে আবার কেঁপে উঠছে পুরো। ও আচ্ছা। My God. দ্যাটস দ্য কমিউনিকেশন। আমার কাছে মনে That's হচ্ছে the যে এটা communication. কাঁপতেছে ভয় লাগছে এখন, না হ্যাঁ। শুনে? এরকম এবং একটা আমার আব্বু যেটা করতেন, তখন আব্বু বুঝতে পারলেন যে এরা কমিউনিকেট করে, এরা কিন্তু কমিউনিকেট করে। তার মানে এটা হ্যাঁ। প্রমাণ হ্যাঁ, হলো, এবং হ্যাঁ, এবং- আমরাও জানতে পারলাম যে আসলে Right. বিষয়টা আরো এরকম। একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে একটু আগে ডাইমেনশনের কথা বলছেন, হ্যাঁ। এবং এটাও বলছেন যে আমরা যারা একটু ফ্রি থাকে আমাদের ব্রেনটা, হ্যাঁ, হ্যাঁ। এদের একটু বেশি আমরা টের পাই টের পাই, জিনিসটাকে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা যদি আর কি জানেন যে শুধু যে আমাদের বাংলাদেশে বা কুসংস্কারে এই জিনিসটা আছে সেটা না, কিন্তু না। না, এটা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাপারটা এখন না, আগে থেকেই, worldwide, হ্যাঁ, হ্যাঁ। আগে থেকে চলে আসছে। তো সব থেকে বেশি আমি ওনার এই কথাটাতে কানেক্ট হয়েছি যে আপনি মেবি স্ট্রেঞ্জার থিংস দেখেছেন, হ্যাঁ, Stranger সেখানে Things, কিন্তু ভেকনা শুধু দুর্বল বাচ্চাদেরকে মানে টার্গেট হ্যাঁ, করতো, রাইট? হ্যাঁ, যে বাচ্চাগুলো মেন্টালি একটু দুর্বল বা একটু চুপচাপ বা একটু হয়তো বা ওইভাবে সে বিজি রাখতেছে না, কিন্তু সে সেম শোতেই কিন্তু যে 5টা বাচ্চা ওদের বিরুদ্ধে লড়লো, তাদেরকে কিন্তু একটাবারও টার্গেট করেনি, কারণ তারা অলওয়েজ তাদের ব্রেইনটাকে কাজে লাগাচ্ছে। সো এটার সাথে আমি কানেক্ট, মাফিয়া টাফিয়া যারা আছে, এরা হ্যাঁ, ভয় পায় না। exactly. আমরা বলি না যে মানুষ আসলে কেন ভয় পায়, আমরা বলি না যে ও হয়তো এমনি ভয় পায়, এটা কিন্তু অভ্যাসের বিষয় না। না, না। যে ভয় পাচ্ছে সে কিছু জিনিস অনুভব করছে বলে ভয় পায়। এখন ধরেন আপনার মনে হচ্ছে না যে আপনার পেছনে কেউ নিঃশ্বাস নিচ্ছে বা কেউ হাঁটাচলা করছে, আপনি কি ভয় পাবেন? না, কিন্তু আমি ফিল করছি সামওয়ান বিহাইন্ড মি আমার পাশে বা কেউ আছে, দাঁড়িয়ে so আছে। তখন না আমি ভয় পাবো। হ্যাঁ, হ্যাঁ। So আমরা যাদের ভয় পাই তাদের নিয়ে হয়তো অনেক সময় হাসাহাসি করি, করি, কিন্তু বিষয়টা হচ্ছে যারা ভয় পায় তারা অনেক সময় অনেক কিছু ফিল করে যেটা আমরা ফিল করি না, যেটা আমাদের জন্য কিন্তু সেফ না, ওদের জন্য সেফ। দেখবেন ও ভয় পেয়ে একটা জায়গায় যাচ্ছে না, বলছে না 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 এখানে গেলে সমস্যা হতে পারে, আমি যাব না। আপনি ভয় পাচ্ছেন না, আপনি বললেন কিসের কি, আমি যাব, এবং গিয়ে দেখলেন যে আপনি একটা বিপদে পড়েছেন বা আপনার একটা ক্ষতি হয়েছে। সো ভয় পাওয়া যে সবসময় নেগেটিভ তা না, ক্ষেত্র বিশেষে ভয় পাওয়াও জরুরি। আজকে আমি একটা ঘটনা বলতাম, কিন্তু আজকে বলবো না, ঘটনাটা অনেক বড়, আমি নেক্সট ডেতে বলবো। ওকে, শিওর। এই ঘটনার সঙ্গে সরাসরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট এন্ড্রু কানেক্টেড। ও আচ্ছা, তাহলে এটা আকর্ষণ হিসেবে হ্যাঁ। থাকলো। হ্যাঁ, ভালোই হয়েছে Andrew Jackson was very closely connected with this story, এবং Okay. অ্যান্ড্রু জ্যাকসন একটা কথা বলেছিলেন যে যদি দরকার হয় আমি ব্রিটিশদের সাথে যুদ্ধ করব, ও আচ্ছা। কিন্তু যেই বাড়িটা নিয়ে ঘটনা বলেছেন হ্যাঁ। যে এই বাড়িতে আমি আর থাকবো না। না, আমরা তো হোয়াইট হাউস দিয়ে অনেক কিছু হ্যাঁ, শুনেছি এরকম। হ্যাঁ, হোয়াইট হাউস নিয়ে শুনেছিলেন, সেটার প্রুভও আছে, হোয়াইট হ্যাঁ, হাউসে হ্যাঁ, কিন্তু দুটো কবরও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ex-Martin ওকে, president। আমরা যাই হোক, আসলে ঘটনা বলতে বলতে অনেক একদম দূর চলে শেষ পর্যায়ে চলে এসেছি। তানহা, অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের কিছু বলতে পারো। আমি জানি না আসলে আমার গল্পটা আপনাদের কেমন লেগেছে, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু সত্যি কথা বলতে এটা মানে এই ধরনের গল্প বা এই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যারা যায় তারাই বুঝে একমাত্র যে মানে ঘটনাটা কি কি হচ্ছে হয়। আসলে। এবং আমি যখন গল্পটা বলছিলাম তখনও কিন্তু ওই যে ছায়াটা যে আমি দেখেছি ওটা কিন্তু আমার বারবার আমার ফেসের সামনে চোখের সামনে ভাসছিল, সত্যি কথা যেটা। এবং আমার ওই ব্যাপারটাও ভাসছিল যে লাইক যার গালে গরম পানিটা পড়েছে তাকে দেখতে কেমন বা আসলে তার কেমন ফিল হয়েছে, এটাও কিন্তু আমার সত্যি কথা বলতে অনুভূতি হয়েছে। সো আপনারা জানাবেন যে কেমন লেগেছে, এবং এই তো আপনাদের আশা করি Okay, ভালো লেগেছে। তানহা এবং শাফি, আজকের মতো এখানে আমরা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর সুন্দর ঘটনা লিখে পাঠাবেন বা ভয়েস দিয়ে পাঠাবেন, চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। ভালো বিদায় থাকবেন, নিচ্ছি আজকে, খোদা ভালো হাফেজ। থাকবেন সবাই।